বিশ্ববিদ্যালয়ে যে বাসগুলো চলে এই বাসগুলো যেন ফিটনেস বিহীন যে বাসগুলো এগুলোকে বাদ দিয়ে ভালো মানের বাস নিয়ে আসা, এবং আমাদের নারী হলগুলোতে যে বাসগুলো চলে সেই বাসগুলোতে একটা বেটার বাস নিয়ে আসা। ক্যাম্পাসের অভ্যন্তরীণ শাটল ব্যবস্থা নিয়ে কাজ করেছি। আপনি জানেন যে এখন 18টি শাটল এখন ক্যাম্পাসের অভ্যন্তরে চলছে। আপনার নির্বাচনে যে ইশতেহারগুলো ছিল ডাকসু নির্বাচনে, সেই ইশতেহারগুলোর এখন পর্যন্ত এই 2 মাস সময়ে আপনি কত পার্সেন্ট বাস্তবায়ন করতে পেরেছেন? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির যেভাবে কাজ করছে, এটা কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনের জন্য অনেক বেশি কঠিন হয়ে গেছে তাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করা। তো আলটিমেটলি এই তরুণ ছাত্র সমাজকে যদি বিপদগামী হওয়া থেকে রক্ষা করতে হয়, তাহলে তাদের গাইডলাইনের প্রয়োজন। তার হয়তো কাউকে না কাউকে তাকে গুরু মানতে হবে, অথবা কোনো না কোনো বড় ভাইয়ের আন্ডারে তাকে থাকতে হবে, অথবা কোনো একটা ভালো পরিবেশে তাকে থাকতে হবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি এবং ডাকসুর সম্মানিত পরিবহন সম্পাদক, যিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, জনাব আসিফ আবদুল্লাহ। অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব আসিফ আবদুল্লাহকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বিপুল ভোটে ডাকসুতে পরিবহন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং দেখেছি আপনি সেই সময়টাতে পরিবহনের একটি বাস থেকে আরেকটি বাস, একটি রুট থেকে আরেকটি রুট আপনি ঘুরে বেরিয়েছেন এবং নানান রকম ইশতেহার আপনি ঘোষণা করেছেন। কখনো বা মাও পর্যন্ত লাল বাস নিয়ে গিয়েছেন, কখনো বা আপনি কুমিল্লা পার হয়ে আপনি সুদূর পরবর্তী যে অঞ্চল রয়েছে সেই ফেনীর কাছাকাছি, অথবা আমি যদি এইদিকে দেখি ভৈরব পর্যন্ত আপনি হয়তো বা লাল বাসের কথা বলেছেন, কিংবা আপনার ইশতেহারগুলোতে এ ধরনের শিক্ষার্থী বান্ধব প্রচুর অনুষঙ্গগুলো যুক্ত ছিল। আমরা ডাকসু নিয়ে আপনার পরিকল্পনা যে নিয়েছিলেন সেটি কতটুকু বাস্তবায়ন হয়েছে অথবা কতটুকু বাস্তবায়ন করার পথে রয়েছে সেই কথাগুলো জানতে চাই, এবং একই সাথে আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের পূর্বের মতো একটি গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করছেন সভাপতি হিসেবে, এগুলোর সাথে কিভাবে আপনি সমন্বয় করছেন, সব গল্পগুলোই মূলত আমরা আজকের এই পর্বে আপনার কাছ থেকে শুনতে চাই। তবে শুরুটা করব বরাবরের মতোই আপনার ছোটবেলা দিয়ে। আপনি কোথায় বড় হয়েছেন? ধন্যবাদ জানাচ্ছি আজকে ইনোভা টক্সে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুটা হয় আমার কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলায়, এখানে আমাদের বাড়ি। আচ্ছা। তো সেখান থেকে আমার পড়াশোনা, আমার জন্মযাত্রা শুরু। তো ভ্রুঙ্গামারীতে আমি জেনারেল লাইনে পড়াশোনা করি। প্রথমেই ক্লাস 5 পর্যন্ত স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়াশোনা করি। এরপরে আমাদের ওখানেই ভ্রুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেখানে আমি 6 থেকে 10 পর্যন্ত সেখানে আমার পড়াশোনা। আচ্ছা। এরপরে আমি ঢাকায় চলে আসি। এসএসসি কত ব্যাচ? এসএসসি 2015 ব্যাচ। আচ্ছা। তো এলাকায় আসলে দিনগুলো খুবই অসাধারণ ছিল। সবারই বাল্যকাল শৈশবকাল যেরকম যায়, তো খুব এনজয় করে কাটিয়েছি। বিশেষ করে স্থানীয় খেলার মাঠগুলোতে, তারপরে বন্ধু বান্ধব সহ সব মিলিয়ে বাউন্ডুরি টাইপ ছিলেন কিনা? অতটা আসলে ছিলাম না। মোটামুটি বলা যায় যে বাবা মার খুব কথা শুনে মোটামুটি এইরকমই একটা ছিলাম, তুলনামূলক বলা যায় আমি যদি অন্যদের সাথে তুলনা করি। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগতো, মানে বিশেষ করে আমার বন্ধু বান্ধব সবার বাবা মা গার্ডিয়ানরা আমাকে খুব পছন্দ করতেন। এটা আমার খুব ভালো লাগতো। এমনকি এমন বিষয়গুলো হইতো যে যখন আমার বন্ধু বান্ধবদের বাবা মা যদি শুনতো যে আসিফের সাথে আছে তার ছেলে, তাহলে মোটামুটি ঠিক আছে, না ঠিক আছে, তাহলে মনে ভালো জায়গায় আছে। মানে এটা কি শিবিরে আসার পরে? শিবিরে তো আলহামদুলিল্লাহ একদম ছোটবেলা থেকেই শিবিরের সাথে সম্পৃক্ততা। মানে এই যে বাবা মা যখন বলতো যে আসিফের সাথে আছে, সো ভালো আছে, মানে এটা কি আপনি যখন শিবির করতেন বা শিবিরের দায়িত্বশীল তখন বলতো? হ্যাঁ, শিবিরের সাথে আমি যখন সম্পৃক্ত তখনই তো অবশ্যই যে আমি আমার বন্ধু বান্ধবদেরকেও নামাজের কথা বলতাম, নামাজে নিয়ে যেতাম। তো দেখা গেত সবাই তো যেত না স্বাভাবিকভাবেই, আবার কেউ যেত।
তবে এলাকার মধ্যে মানে মোটামুটি আমার বন্ধু বান্ধব বা সার্কেলের মধ্যে এমন একটা ইন্টেনশন গড়ে উঠেছিল যে আমরা যদি কোথাও একসাথে ঘুরতে যাই বা কোথাও খেলতে যাই, মাঝখানে নামাজের সময় হলে আমি তো নামাজে ডাক দিতাম, হয়তো কেউ যেত আমার সাথে, যদি কেউ না যেত তাহলেও দেখা গেল আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে যাত্রা বিরতি করে নামাজে দাঁড়াইছি। তো যারা নামাজে যেত না তারাও ওয়েট করতো যে না ওরা নামাজ পড়ে আসুক। মাঝে মধ্যে এমন হয়েছে যে এমন বন্ধু আছে যে হয়তো নামাজ পড়ে না, কিন্তু আমাকে নিজে নামাজের কথা স্মরণ করা দিচ্ছে, তুই নামাজ পড়বি না। তো এইরকম কিছু ইয়া ছিল যে মানে আমার ফ্রেন্ড সার্কেলের গার্ডিয়ানরাও আমাকে খুব পছন্দ করতো, যেটা শুধু স্কুল লাইফ না, আমার এমনকি বিশ্ববিদ্যালয় লাইফেরও অনেক বন্ধু বান্ধব আছে যাদের গার্ডিয়ানরাও আমাকে চেনে খুব ভালোভাবেই। তো এটা আসলে আমার জন্য খুব ভালো লাগার একটা বিষয়। আপনার স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে? অ্যালামনি অ্যাসোসিয়েশন এত সংগঠিত না। আমাদের স্কুলটা কিন্তু হাই স্কুলটা এটা প্রায় 100 বর্ষ ক্রস করেছে 2020 সালের দিকে। আচ্ছা, আমাদের স্কুলটা অনেক প্রাচীন স্কুল। তো এটা আমরা 100 বর্ষ পূর্তি উদযাপন করেছিলাম মেবি 2020-এর দিকে। এসএসসি পাশের পরে আপনি তাহলে পরবর্তীতে ইন্টার কোত্থেকে করলেন? আমি তো বিজ্ঞানের ছাত্র ছিলাম। এসএসসি পাশ করার পরে আমার চাচা আমাকে এটা মোটিভেশন চালান যে নটরডেম কলেজের পড়ার বিষয়। তো আমি এসএসসির পরে ঢাকায় ঘুরতে এসেছিলাম, আমার আত্মীয় স্বজন আছে, তো তাদের বাসায় ঘুরতে এসে দেখা গেল যে আমার খালাতো ভাই এবং আমার ফুফাতো ভাই এরা আবার একই সাথে, আমরা একই ব্যাচের। তো মাঝে মধ্যে খুব বিড়ম্বনায় পড়তাম, যেহেতু আসলে আত্মীয় স্বজন একসাথে একই ক্লাসে থাকলে তুলনা করা হয় যে ও কেমন করতেছে তুমি কেমন করতেছো। তো এটা একটা ইস্যু ছিল যে আমার যেহেতু ফুফাতো ভাই ছিল রংপুরে, খালাতো ভাই ছিল ঢাকায়, আমি গ্রামে, তো তুলনামূলকভাবে তো আমার উপর প্রেশারটা বেশি, যেহেতু তারা এক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তো সেই জায়গা থেকে আমি শুনলাম, যখন আমি এসে আমার খালাতো ভাইকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় পড়বা, তো ও বললো যে ও নটরডেমে পড়বে বা নটরডেমের জন্য পরীক্ষা দেবে। তখনও পর্যন্ত কিন্তু আমার মাথায় অতটা ইয়া নাই, আমি চিন্তা করলাম নটরডেম কলেজ তো ভালো। তো আমার চাচা আবার আমাকে মোটিভেশন চালানোর চেষ্টা করছিল যে তুমি এরপরে পরীক্ষা দিও, ওখানে যারা আছে এখানে কিছু পরিচিত আছে, তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো, সাংগঠনিক অনেকেও এই দেখাশোনা করে এরকম। তো সেই জায়গা থেকে আমরা পরবর্তী এসএসসির পর যখন নটরডেমে ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা দেই। যদিও আমার বাবা খুব স্ট্রংলি বলেন যে তুমি কোথায় পড়বা এখনো শিওর না, কারণ আমাকে হাইয়েস্ট রংপুরে দিবে, এইরকম তার চিন্তা আর কি। যে বাড়ি থেকে যদি বের হই আমাকে হাই স্কুলে রংপুরে দিবে, আমি যদি রংপুর ক্যান পাবলিকে চান্স পাই তাহলে শুধু ওখানে পড়াবে, আর না হলে আমাকে ভ্রঙ্গামারিতেই পড়তে হবে। তো আমাদের সময় প্রথম কলেজ চয়েসের রেজাল্ট হয়। মানে আপনি কি আপনার বাবার একমাত্র সন্তান? একমাত্র ছেলে, আমার ছোট 2 বোন আছে। আচ্ছা আচ্ছা, এই কারণেই বাড়ি থেকে খুব বেশি দূরে দিতে যাচ্ছেন না? এর বিভিন্ন কারণ হতে পারে, যে বেশি দূরে গেলে আসলে নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু, পড়াশোনা কেমন করবে, দেখভাল কারা করবে, বিভিন্ন। আপনার বাবা আপনাকে খুব টাইটে রাখছে তাহলে বোঝা যায়। না, টাইটে মোটামুটি রাখছে, কিন্তু এত বেশিও রাখে নাই। আচ্ছা। তো এইটা একটা বিষয়। আবার তো যেখানে ছিলাম আমি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দেই, তো আল্লাহর খাস মেহেরবানিতে আমিও চান্স পাই, আমার খালাতো ভাইও পরীক্ষা দেয়। আমরা 2জন আলাদা দিনে পরীক্ষা দিয়েছিলাম। তো কোইন্সিডেন্টলি আমরা একই সেকশনে পড়ার সুযোগ পাই। আচ্ছা। তো এবং 2জনের রোলও খুব কাছাকাছি ছিল। নটরডেম কলেজে যেহেতু আপনার সিট ফিক্সড 2টা বছর, তাকে একই সিট, মানে তার সাথে যে 3জন বেঞ্চমেট যে 3জন, এই 3জন কিন্তু ফিক্সড, মানে যেখানে যখন যেখানে ইচ্ছা বসার সুযোগ নাই আর কি নটরডেম কলেজে। জি, মানে কারো যদি একদম রুমের শেষ বেঞ্চে সিট পড়ে তাহলে কি তাকে সারা বছর? না, এটা আপনার ইয়ে আছে, 2 সপ্তাহ পর পর সিট আপনার রিশাফল হয় আপনার। তবে আপনার সাথে যে 2জন, এই 2জন সেম থাকবে। তার মানে কেউ যদি একজন একটু পুংটা টাইপ হয় তাহলে তো তারা মানে ওখান থেকে বের হওয়া, তাকে এই জন্য একটা এই মানে দেখা গেল যে খুব যারা আশেপাশে থাকে তাদের সাথে খুব ক্লোজ বন্ডিং করে ওঠে, যেহেতু আপনাকে 1.5 বছর বলেন বা 2 বছর বলেন একসাথেই বসতে হচ্ছে। তো আমার রোল ছিল 36, আমার খালাতো ভাই রোল ছিল 38। মানে আমরা হলো, আমি আগের বেঞ্চে, আমার খালাতো ভাই ছিল পরের বেঞ্চে, এইরকম। তো এইভাবেই কাটাই গেছি কলেজের 2টা বছর। দেখা গেল যে আমার খালা আমার জন্য নাস্তা পাঠাই দিত, তো একসাথে দেখা গেল যে শেয়ার করে খাওয়া দাওয়া হয়তো, আর আশেপাশে বন্ধু বান্ধবরাও ছিল। তো আপনারা যে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হলেন, আমি একটু জানতে চাই যে এই সময়টাতে সারা দেশের কলেজগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষার সিস্টেম ছিল না, ইনফ্যাক্ট এখনো নাই, বাট আমরা দেখি যে নটরডেম কলেজ সহ এই ধরনের 2-1টা কলেজ তারা এখনো ভর্তি পরীক্ষা নিচ্ছে।
তো এইটার মানে ওরা কি তাদের যে একটা মানে বড়ত্ব, এইটা কি ওরা প্রকাশ করতে চায়, বা ওরা আসলে সরকারের জায়গা থেকে একটু ব্যতিক্রম থাকার শক্তিটা কোত্থেকে পাচ্ছে, বা এটা কি আসলে আদৌ দরকার এই ভর্তি পরীক্ষাটা? আমি মনে করি যে সবখানেই যদি ভর্তি পরীক্ষা সিস্টেমটা থাকে, এটা সব দিক থেকে কিন্তু বেটার। আচ্ছা, যেহেতু 3টা কলেজ ভর্তি পরীক্ষা নিচ্ছে, নটরডেম কলেজ, সেন্ট জোসেফ এবং হলি ক্রস। তো যার কারণে এখানে তারা খুব সহজেই বিভিন্ন মানে সারা দেশ থেকে সেরা সেরা স্টুডেন্টকে বাছাই করে নিতে পারছে। সো যার কারণে তারা যেহেতু ভালো স্টুডেন্ট পাচ্ছে, তার কারণে তাদের আউটপুটটাও বেটার আচ্ছা, তুলনামূলক। তারা বিভিন্ন জায়গায় ভালো স্টুডেন্টরা এখানে আসার কারণে তাদের রেজাল্ট ভালো হচ্ছে বিভিন্ন জায়গায়, যার কারণে তাদের প্রতিষ্ঠানের সুনাম কি কিন্তু অক্ষুণ্ণ থাকছে। ভর্তি পরীক্ষা ছাড়াও আপনার ফিকাউন্নেসা যে ভর্তি করাচ্ছে, ওদের আউটপুটটা কি খারাপ হচ্ছে? না, অবশ্যই না, তাদের আউটপুটও খারাপ হচ্ছে না, কিন্তু তারা একটা প্রতিষ্ঠান যখন ভর্তি পরীক্ষা নিচ্ছে, তো তার মাধ্যমে তারা বেটার আউটপুটটা নিয়ে আসতে পারছে। তাদের কলেজের আমি মনে করি যে তারা কোয়ালিটিটা তারা নিশ্চিত করতে পারতেছে তাদের। এটা গভর্নমেন্ট কেন ভর্তি পরীক্ষার এই সিস্টেমটা চালু করছে? এটা গভর্নমেন্টের অন্য কোনো প্রসেস থাকতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় তো রেজাল্টের ভিত্তিতে নিচ্ছে, রেজাল্টের ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে নিচ্ছে। তো আমি মনে করি যে বিভিন্ন জায়গায় যখন ভর্তি পরীক্ষার সিস্টেমটা থাকলে আমার কাছে মনে হয় যে ভালো, তারা রেজাল্টের আলোকে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে। তবে এক্ষেত্রে তারা স্পেশালি এই সুযোগটা কেন পেল, সেক্ষেত্রে আমার আসলে খুব ভালো জানা নেই। দেখা গেল তাদের হয়তো ভালো কোনো থাকতে পারে, বিভিন্ন জায়গায় প্রভাব থাকতে পারে, যার কারণে তারা হয়তো এই সুযোগটা নিজেদের জন্য করে নিতে পারছে। আচ্ছা আচ্ছা, এটা হয়তো হইতে পারে। আপনাদের এই যে নটরডেম কলেজ, এটা সম্পর্কে শোনা যায় যে কলেজটা খ্রিস্টানদের কলেজ। এইটার মানে পেছনের গল্পটা কি আসলে? এটা কি খ্রিস্টানদের অর্থায়নে পরিচালিত কোনো কলেজ, নাকি এটার প্রতিষ্ঠা করা হয়েছিল খ্রিস্টান ছেলে মেয়েদের পড়ানোর জন্য? এটার হিস্ট্রিটা কি আসলে? আচ্ছা, এটা খ্রিস্টান মিশনারি তারাই এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে 1949 সালের দিকে। তো তবে নটরডেম কলেজের ম্যাক্সিমাম টিচার তারা হলো মুসলিম, ম্যাক্সিমাম টিচার। তবে এদের অথরিটি ধরেন প্রিন্সিপাল থেকে শুরু করে যারা অথরিটি সার্বিক দিক থেকে এই জায়গায় আর কি খ্রিস্টানদের সংখ্যাটা বেশি। তো খ্রিস্টান হলেও তারা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, তারা কাজ করতে চায় মিশনারিজ, তারা হলো এইটা প্রমাণ করতে যায় যে তারা আসলে ভালো মানুষ। আচ্ছা, ভালো মানুষ, কারণ আমি পুরোটা সময় জুড়ে আমি দেখেছি যে তারা তাদের মতাদর্শকে ওইভাবে প্রচার করছে না, কিন্তু তারা এমনভাবে প্রচার করতে চাচ্ছে যে তারা ভালো মানুষ। তাদের এইভাবে ধীরে ধীরে তাদের এইটা প্রতীয়মান করতে চাচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভেও যদি কেউ ভালো মানুষ থেকে থাকে, তাদের মধ্যে তারা অন্যতম। মানে কোয়ালিটি সার্ভিসটা দিচ্ছে। এর পাশাপাশি তারা খুব ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে তারা এটা প্রতীয়মান করছে তারা ভালো মানুষ। এটা মুসলিমদেরও আমি বিশ্বাস করি যে আমরাও একই কাজ করি, যারা ইসলামপন্থী আছি আমরা একই কাজই করি, যে আমরা আমাদের বেস্ট সার্ভিসটা প্রোভাইড করতে চাই, এবং বিভিন্ন জায়গায় আমাদের আচরণগত দিক থেকে সব জায়গায় আমাদের কাজগুলো মিশনারিজ আমাদেরও। তো এই ক্ষেত্রে তারা, এবং নটরডেম কলেজের ভিতরে মসজিদও আছে, এখানে নামাজ পড়ে স্টুডেন্টরা। এক্ষেত্রে ধর্ম পালনে বাধা দেওয়ার কোনো নজির নেই, যার যার ধর্ম সে পালন করতে পারছে। যে কেউ যদি মাথায় টুপি পড়তে চায়, সে খুব ভালোভাবেই নির্ভয়ে টুপি পড়তে পারছে, দাড়ি রাখার ক্ষেত্রে কোনো বাধা নেই। মানে আলটিমেটলি এখানে ধর্মীয় কারণে কোনো বাধার বিপত্তির সম্মুখীন হতে হয়নি। তারা সব ধর্মকে, সব কালচারকেই তারা কি বলবো, সব ধর্ম বা সব কালচারকেই তারা অ্যাকসেপ্ট করে, এবং জাস্ট তারা এইটা প্রতিমান করতে চায় তারা ভালো মানুষ, তারা একটা ভালো সার্ভিস দিচ্ছে, এটাই তাদের আর কি ইন্টেনশন। এই কলেজে ভর্তি পরীক্ষার সময় কারোর জন্য কি কোনো কোটা আছে? যেমন যারা হচ্ছে পার্বত্য অঞ্চলের মানুষ অথবা পিছিয়ে পড়া গ্রামীণ অঞ্চলের কোনো মানুষের জন্য কোনো রকম কোটা কি আছে? আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় হলো কি, নটরডেম কলেজ কখনোই তাদের কোনো প্রশ্ন বের করে না। আচ্ছা, যে প্রশ্নে পরীক্ষা হয় সে প্রশ্নটা আবার তারা নিয়ে নেয়। তো যার কারণে এটার পরীক্ষার সিস্টেমটা আবার বছর বছর চেঞ্জ করে। তো আলটিমেটলি এখানে কিভাবে পরীক্ষা নিচ্ছে এবং কত মার্কস হলে টিকছে, কারা কারা টিকছে, কি কারণে বাদ পড়ছে, এটা আসলে তারা আউট করে না। তো যার কারণে এটা করাটা একটু টাফ,
যে আপনার এরা যেহেতু ওইভাবে তালিকাও ওইভাবে কোটা না মেধা এই টাইপ কোটা মেধার কোনো তালিকা এখানে নাই, তো আলটিমেটলি এটা বোঝা কঠিন যদি যেহেতু তারা বলে না। কিন্তু এই ক্ষেত্রে আপনার খালি চোখে যেটা বোঝা যায় যে আপনার পার্বত্য চট্টগ্রাম অথবা গ্রামীণ অঞ্চল সবখানে কিছু না কিছু ক্ষেত্রে হয়তো তারা কিছু স্পেশাল সিটের বরাদ্দ তারা রাখতে পারে। পার্বত্য চট্টগ্রামের অনেকেই এখানে পড়ে, আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীরও অনেক স্টুডেন্ট এখানে আছে, তো এবং সারা বাংলাদেশে স্টুডেন্টই আছে। তো আলটিমেটলি যেহেতু তাদের কোনো কিছুই মানে ঘোষণা করা নাই, কোনো পার্সেন্টেজও বলা নাই, এই কারণে এটা মানে প্রমাণ করার উপায়টা মুশকিল, কিন্তু সব সিস্টেম তারা তাদের হাতে রেখেছে আর কি, তারা তাদের মতো করে কাজ করে। নটরডেম এবং ভিকারুননিসার মাঝে একটা দ্বৈরথ আছে কিনা? আমরা প্রায় এই ইন্টার লেভেলের অথবা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যারা আসে তাদের মধ্যে এই গল্পটা শুনি বা এই দ্বৈরথের গল্পটা শুনি, তাদের মধ্যে একটা যুদ্ধ ভাব আমরা দেখি, এমন কোন কাহিনী আছে না? এটা আসলে হয় না, আপনার দেখেন স্কুল পর্যায়ে বলেন বা কলেজ পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম কিছু বিষয় লক্ষ্য করা যায়। আপনি দেখবেন যে ঢাকা কলেজের সাথে এদিকে সিটি কলেজ, তার এদিকে সবসময় একটা মানে জ্ঞানজামময় অবস্থা মানে লেগে থাকে। কয়েকদিন আগে মনে দেখছেন যে এখানে আপনার একটা চুক্তি হয়েছে নাকি, দেখলাম শান্তি চুক্তি। এখানে দেখলাম যে মানে পুলিশ থেকে শুরু করে এরা সবাইকে একসাথে দিয়ে ছবি তুলছে। তো এইরকম কিছু মানে এই বয়সের কারণে আর কি কিছু বিষয় তো লক্ষ্য করা যায়। আর এনডিসি ভিএনসি এটাও আমরা যখন নর্ডমে ভর্তি হই এইরকম কিছু বিষয় আসলে দেখলাম যে সিনিয়রদের মধ্য থেকে এই বিষয়গুলো কিছু আসে। তারপরে অনেকে এইরকম এটা নিয়ে কথা বলে, মজা করে, ফান করে। তারপরে আমার মনে আছে যখন নর্ডমে ভর্তি হয় এরপরে প্রথম যে নবীনবরণ অনুষ্ঠানে এরকম একটা মানে রম্য বিতর্ক ছিল, যে নেরা একবারই বেলতলায় আসে। ঠিক আছে, তো এই বিতর্কটার আপনার টপিকটাই ছিল মূলত এনডিসি ভিএনসির এই বিষয়টাকে মানে একটু ফান টাইপের আর কি। তো এইটা আমি মনে করি যে এটা আসলে বয়সের কারণে ওই সময়ের একটা যে বিষয় থাকে। আপনি এদিকে দেখবেন যে বিজ্ঞান কলেজ বা এদিকে হলি ক্রস, এই বিভিন্ন জায়গার বিভিন্ন ইয়ে থাকে। এই যে দ্বৈরথ বা লড়াই, এই লড়াই আলটিমেটলি জিতে কারা, এনডিসি নাকি ভিএনসি? এটা তো আসলে বলতে গেলে আপনি পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করবে। তো কেউ চায় না তার নিজের জায়গা থেকে অন্য কেউ জিতে যাক। তো এটা আমি মনে করি যে এটা মানে যে কালচার বা ইয়াটা গড়ে উঠছে এটা জাস্ট একটা ফান ইয়ার থেকেই হয়। তো আলটিমেটলি সব প্রতিষ্ঠানই তো ভালো করছে, আপনি ঢাকা কলেজ বলেন, নর্ডেম বলেন, রেসিডেন্সিয়াল বলেন, ডিআরএমসি, সব কলেজের শিক্ষার্থীরাই ভালো করছে। আমরাও চাই যে একটা সুস্থ প্রতিযোগিতা হোক সবখানে। আপনি তো নটরডেমে পড়েছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আপনার জীবনের একটা ম্যাসিভ পরিবর্তনের কথা যদি বলি, বা আপনার জীবনকে আরো অন্তত 10 গুণ এগিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানটি বেশি ভূমিকা রেখেছে, নটরডেম নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়? আমি মনে করি যে আমি একটু বলে নিই এখানে, যদিও তুলনাটা আসলে একটু মানে মানানসই না, কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় আর আরেকটা হচ্ছে ইন্টার লেভেলের একটা প্রতিষ্ঠান। বাট তারপরেও একটা ব্যক্তি জীবনে হয়তো এই প্রভাবটা হতে পারে যে কেউ হয়তো স্কুল লাইফে একটা এমন ম্যাসিভ একটা মানে মেসেজ নিয়ে এসছে যে মেসেজটা হয়তো তাকে চেঞ্জ করে দিয়েছে। সেই সেন্স থেকে আমি প্রশ্ন করলাম। জি, আমার কাছে মনে হয়েছে যে আমাকে আজকের এই জায়গায় নিয়ে আসার পিছনে যতটুকুই না আসতে পেরেছি আল্লাহর খাস মেহেরবানি। অবশ্যই আমি মনে করেছি আমি আসলে যতটুকু না পরিশ্রম করছি আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছেন বিভিন্ন জায়গায়। আমি যতটা না আশা করেছি তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে বেশি দিয়েছেন। আমি নটরডেমে পড়বো এটা আমি আসলে কল্পনা করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আর কি রংপুর ক্যান্টে পড়বো। তো আমি একটা পর্যায়ে রংপুর ক্যান্টেও চান্স পাই, কিন্তু যেহেতু আমি নটরডেমে পরীক্ষা দেওয়ার কারণে এখানে যে আল্লাহর রহমতে আগে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে। আমি যদি নটরডেম কলেজে ভর্তি হই সেই দিন আমার রংপুর ক্যান্টের রেজাল্ট আসে। তো আমি যেটা চাইছি আল্লাহ তাআলা আমার চেয়ে আরো বেটার কিছু দিয়েছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে আমি আজকের এই পর্যায়ে আসার পিছনে আমি নটরডেম কলেজের এখানে যে পরিবেশ এবং সার্বিক আমি যে জায়গায় ছিলাম এটাকে আমি এগিয়ে রাখবো। কারণ আমি যেহেতু গ্রাম থেকে এসেছিলাম নটরডেম কলেজে, যার কারণে আমি ঢাকার একটা
সকল মেধাবীদের মধ্যে আমি এখানে জায়গা করে নিতে পেরেছিলাম। আমি নিজে অতটা মেধাবী না হলেও আল্লাহর খাস মেহেরবানিতে যখন মেধাবীদের মধ্যে স্থান পেলাম তখন দেখছি যে সবাই মানে পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস, আবার অনেকে দেখছি যারা পড়াশোনা কম করে কিন্তু রেজাল্ট খুব ভালো করতেছে। তো এটা দেখে আবার অনেক ক্ষেত্রে হতাশও লাগতো, আবার একটু সাহসও যোগাইতাম যে না ওদের মতো করে চললে আমি হয়তো পারবো। তো এই পরিবেশটা আমি মনে করি খুব দরকার ছিল, যেহেতু এখানে সারা বাংলাদেশের সকল পর্যায়ের স্টুডেন্টরা ছিল, শুধু ঢাকা শহর না। তো যার কারণে একটা মাল্টি কালচারাল প্লেসে পড়ার সুযোগ পেয়েছি, ভালো মেধাবীদের সাথে ছিলাম, এবং স্কুল পর্যায়ে আমাদের সেই রকম ক্লাবিং ছিল না, কিছু ছিল না। নর্ডেম কলেজে অসংখ্য ক্লাব আছে, তো অনেক কিছুর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমি নিজেকে আরও এগিয়ে নিতে পেরেছি, যেটা কিনা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এগুলোতে অনেক হেল্প করেছে। আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, আমি সায়েন্সে ছিলাম। আমার মনে আছে আমি যখন অ্যাডমিশন যখন পরীক্ষা শুরু হয়, মেডিকেলের ভর্তি পরীক্ষা দিতে আসছি, এটা পরীক্ষা সিট পড়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে লেকচার থিয়েটার ভবনে। তো আমার এই দিনটার কথা মনে আছে, আমি মানে মেডিকেলের ভর্তি পরীক্ষা দিতে এসে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ দিও। মানে আমি মেডিকেলের কারণ আমি মেডিকেল প্রিপারেশন নেইনি, তো এটা প্রথম পরীক্ষা হিসেবে দিচ্ছি। তো আমার কাছে তখন দোয়া করছিলাম যে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে যেন আল্লাহ সুযোগ করে দেন। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে যেহেতু ধরেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন স্টুডেন্টরা আসে, তারা বিভিন্ন গ্রাম বা বিভিন্ন আমরা যেখান থেকে আসি না কেন, একটু প্রথম দিকে কি হেজিটেশন থাকে, প্রথম দিকে বেড়ে উঠতে বা সকলের সাথে মিশতে একটু সময় লাগে। তো আমি মনে করি যে আমার এইটা লাগেনি, কারণ আমি নর্ডেম কলেজে পড়াশোনা করার কারণে ওখানে একটা পরিবেশ পেয়েছি, সবার সাথে মিশে আমি এই পরিবেশটা আমি আগেই পেয়েছিলাম। তো যার কারণে আমি মনে করেছি যে আমার এই পর্যন্ত আসার পিছনে নর্ডেম কলেজে একটা হিউজ ভূমিকা আছে। শুধু কলেজ না, কলেজের কারণে আমি যেখানে ছিলাম, যে কালচারে বেড়ে উঠেছিলাম, যে সকল ভাইদের সাথে ছিলাম, বিভিন্ন সংগঠনের ভাইদের টাচ পেয়েছিলাম, যারা কিনা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল অনেক ম্যাক্সিমাম। তো আলটিমেটলি দুইটাকেই মানে কোনোটাকে বেশি উপরে নেওয়ার সুযোগ নাই। আমি আসলে দুই জায়গায় নর্ডেম কলেজ থাকা অবস্থায় যাদের সাথে থাকতাম, এটা ম্যাক্সিমাম আবার ঢাকা ইউনিভার্সিটি ছিল। তো দুইটা মিলিয়ে আসলে আমার বলা যায় যে আসিফ আব্দুল্লাহ, আপনি স্কুল লাইফে শিবির করতেন, নটরডেম কলেজে কি শিবির করার কোনো স্কোপ ছিল? আমি স্কুল লাইফে ছোটবেলা থেকেই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। পারিবারিকভাবেই আমার বাবা মা দুইজনই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী। আচ্ছা। তো সেই তাদের সম্পৃক্ততা, তো যে সেই থেকেই আর কি আমারও বেড়ে ওঠাটা এই পরিবেশেই। আচ্ছা। তো ছোটবেলা থেকেই আর কি ছাত্র শিবিরের দাওয়াত এবং তাদের প্রোগ্রামগুলোতে যাওয়া এবং এইরকম একটা পরিবেশের সাথে বেড়ে ওঠা, যার কারণে আসলে বিশেষ করে স্কুল লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এই লেভেলটা আপনার এমন পরিবেশ থাকে, এখানে নিজেকে টিকিয়ে রাখা, পথচ্যুত না হওয়াটা অনেক বেশি কঠিন। আচ্ছা। আলটিমেটলি আসলে আমরা যে সময়টা পার করে আসছি, আমি মনে করি যে এখন দিনকে দিন পরিবেশটা আরও অনেক খারাপের দিকে গেছে। আমরা দেখতাম যে আমরা স্কুলে থাকতে আমাদের হয়তো অনেকে আশেপাশে মানুষ অনেকে হয়তো বিড়ি সিগারেট খাওয়া শুরু করতেছে এইরকম, কিন্তু এখন আমরা যেটা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে গ্রাম অঞ্চল বলেন বা বলেন, মাদকের অবস্থাটা খুব ভয়াবহ পর্যায়ে চলে গেছে। যেখানে আগে হয়তো ছেলেপেলা বিড়ি সিগারেট খাইতো, এখন এটা মাদকের নেশার দিকে চলে গেছে। গাঁজা থেকে শুরু করে ফ্যান্সি ডিল থেকে শুরু করে আরও খুব ভয়াবহ অবস্থা আর কি। তো আলটিমেটলি এই তরুণ ছাত্র সমাজকে যদি বিপদগামী হওয়া থেকে রক্ষা করতে হয়, তাহলে তাদের গাইডলাইনের প্রয়োজন। কোনো না কোনো ক্ষেত্রে আসলে মানুষের কোনো না কোনো ক্ষেত্রে তার গার্ডিয়ানশিপ, বাবা মার বাইরেও তার গার্ডিয়ানশিপ দরকার। তার হয়তো কাউকে না কাউকে তাকে গুরু মানতে হবে, অথবা কোনো না কোনো বড় ভাইয়ের আন্ডারে থাকতে হবে, অথবা কোনো একটা ভালো পরিবেশে তাকে থাকতে হবে। যদি না থাকে, তাহলে আমি মনে করি যে শুধু ব্যক্তিগতভাবে একটা বর্তমান বাংলাদেশের পরিবেশে ভালো থাকা খুবই কঠিন। তো এই জন্য আমি আল্লাহর খাস মেহেরবানি যে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের আমি খুব কাছ থেকে পেয়েছি,
তারা আমাকে গাইডলাইন করেছে একদম ছোটবেলা থেকে শুরু করে, যার কারণে অনেক সময় বিভিন্ন হয়তো বিপদগামী হতে হতে যেও আমি হয়তো ফিরে এসেছি। আল্লাহ তাআলা আমাকে সেভ করেছেন। তো এই জন্য আমি ইসলামী ছাত্র শিবিরের ভাইদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তারা আমাকে বিপদগামী হওয়া থেকে সেভ করেছেন বিভিন্ন জায়গায়। আসিফ, আপনি পারিবারিকভাবেই বলছিলেন যে জামায়াত এবং শিবিরের সাথে জড়িত, আপনার বাবা মা জামায়াতের সাথে জামায়াতের রাজনীতির সাথে জড়িত। আপনার বাবা কি স্থানীয় পর্যায়ে রাজনীতি করেন নাকি কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেন? আচ্ছা, আমার বাবাও ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বাবাও ইসলামী ছাত্র শিবির করেছেন। উনি রংপুর কারমাইকেল কলেজের সভাপতি ছিলেন এবং কারমাইকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন, এটা মেবি 1988-89 দিকে উনি ছাত্র সংসদে নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিলেন। এরপরে সেশন বা 1 বছর 2 বছর পরের যেটা মানে ছাত্র সংসদ নির্বাচনে ওই ভিপি ক্যান্ডিডেট ছিলেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। তো এখানে অবশ্য ছাত্র শিবিরের এগেইনস্টে 22টা দল মিলে একত্রিত হয়, 22 দলীয় ঐক্যজোট তারা করে শিবিরের এগেইনস্টে। তো সেই নির্বাচনে মোটামুটি উনি খুব ক্লোজ ভোটে হেরে যান। তো ওখানে অল্পের ব্যবধানে হেরে যান এবং উনি বলতেন যে আসলে ওনার ক্যাম্পাসে পরিচিতিটা এমন ছিল যে ওনার অনেক টিচার, যে দেখেছে ওনার আওয়ামীপন্থী বা বামপন্থী কিছু টিচারও ওনাকে বলছে যে শিবির থেকে যদি কেউ একজন জিতে তুমি হয়তো জিতবা। তো তবে উনি জিততে পারেন নাই, ওই যেহেতু 22 দলীয় ঐক্যজোট আরও কিছু ইস্যু এখানে থাকে, ইস্যু তৈরি হয়, তো সব কিছু মিলে আর কি উনি জিততে পারেন নাই। শিবির নেতা হওয়া এবং ছাত্র সংসদে জিতে আসা বা নির্বাচন করা, এটা আপনার পারিবারিক লিগেসি বলা যাচ্ছে তাহলে? মানে বলা যায় যে এরকম, যেহেতু আব্বাও ছাত্র সংসদ নির্বাচন করেছিলেন। আর এরপরে হলো উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলো মাস্টার্স করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ রাকসুতে উনি জিএস ক্যান্ডিডেট ছিলেন। এটা মেবি 1992-93 দিকে, এক্সাক্ট ডেটটা ইয়াটা আমার খেয়াল নাই। তো এই নির্বাচনটা আর হয়নি। এই নির্বাচনটা আপনার এখানেও মোটামুটি শিবিরের অ্যাগেনস্টে সকল দল এক হয়। তারা এখানে তখন থেকে যেহেতু ইসলামী ছাত্র শিবির রাজশাহী ইউনিভার্সিটিতে শক্তিশালী, তো এই নির্বাচনটা করার আর তারা সাহস করে ওঠেনি। তো ওই সময় ভিপি ক্যান্ডিডেট ছিলেন মতিউর রহমান আকন্দ, পরবর্তীতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হন। আর আব্বা ছিল জিএস ক্যান্ডিডেট আজিজুর রহমান স্বপন। তো এই নির্বাচনটা আর হয়নি আর কি। পরবর্তীতে আমার দাদা হলো প্যারালাইজড এবং উনি খুব অসুস্থ হয়ে পড়েন। আমার আব্বা ছিলেন বড় ছেলে, তো সেই জায়গা থেকে উনি দ্রুত পরিবারের দিকে টার্ন করেন, বাড়িতে ফিরে এসে পরে চাকরি বাকরি এদিকে যুক্ত হন। পরে স্থানীয়ভাবে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হন। পরবর্তীতে জামাত ইসলামের কুড়িগ্রাম জেলা আমিরের দায়িত্ব পালন করেন দীর্ঘকাল। পরবর্তীতে উনি ভ্রঙ্গামারী ডিগ্রি কলেজের টিচার হিসেবে ওই সময় জয়েন করেন। এরপরে ভ্রঙ্গামারী ডিগ্রি কলেজের আপনার এটা সরকারি হয় 2016 সালের এদিকে। তখন থেকে উনি আর মূল দায়িত্বে নেই, যেহেতু উনি সরকারি কলেজের শিক্ষক, তখন থেকে উনি জামাত ইসলামের দায়িত্বের মধ্যে আর থাকেন না। উনি তখন সরকারি চাকরিজীবী হিসেবে চাকরিতে কর্মরত থাকেন। আপনার মায়ের জামায়াতের সাথে সম্পৃক্ত হবার বা জামায়াতের রাজনীতির সাথে তার অংশগ্রহণ রয়েছে কিনা? জি, আমার আম্মাও আমাদের ভ্রঙ্গামারী মহিলা কলেজের টিচার। উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেন এবং পোস্ট গ্রাজুয়েশন করেন। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট ছিলেন, এখন স্থানীয়ভাবে সংগঠনের সাথে আছেন। আচ্ছা, আপনি নটরডেম কলেজ থেকে পাশ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সেশনে ভর্তি হয়েছেন? আমি ঢাকা ইউনিভার্সিটিতে 2017-18 সেশনে ভর্তি হই। কোন সাবজেক্ট? স্ট্যাটিস্টিক্সে। এখন তো আপনার অনার্স এবং মাস্টার্স দুটোই শেষ। জি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করার সুযোগ পেয়েছেন? আমি অনার্স এবং মাস্টার দুটোই শেষ। আমি এখন এমফিলে ভর্তি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। এই বিশ্ববিদ্যালয়ের এই দীর্ঘ জার্নিতে আপনি কি শিবিরের রাজনীতির সাথে বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিলেন নাকি মহানগরীতে জড়িত ছিলেন? আমি বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিলাম, বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলাম। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পরে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সফার দিয়ে মহানগরে পাঠানো হয়। মহানগর পূর্বে। 4টা মহানগরের মধ্যে সবচেয়ে শক্তিশালী মহানগর কোনটা? সব মহানগরই শক্তিশালী আলহামদুলিল্লাহ। আমাদের আমি 2002-03 সালের দিক থেকেই ঢাকা শহরে 4টা মহানগর
ছাত্র শিবিরের। আমাদের এরিয়াটা ঢাকা মহানগর পূর্ব এরিয়াটা আপনার সিটি কর্পোরেশন দক্ষিণের যে মূল এরিয়াগুলো, প্রশাসনিক 13টি থানা আমাদের আছে, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, লালবাগ, বংশাল, পল্টন, মতিঝিল, রমনা, শাহজাহানপুর, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, এইগুলো হলো আমাদের এরিয়া। আচ্ছা আচ্ছা, আপনি ডাকসুর যে দায়িত্ব পালন করছেন এবং একই সাথে শিবিরের মহানগর একটি পরিচালনা করছেন, এই দুইটা কাজ করতে গিয়ে আপনার কাছে সমন্বয় করতে গিয়ে কোনো কষ্ট হয় নাই, বা এই যে ব্যালেন্স করা, এই জায়গাটাতে আপনি কখনো খেই হারিয়ে ফেলছেন কি? আমি আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাকে খুব ভালোভাবেই এই কাজগুলো করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন সময় আসলে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে এসেছি। ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাব পর্যায়ে দায়িত্ব পালন করেছি। আমি আমার ডিপার্টমেন্টের 5 বছর সিআর ছিলাম। তো ফুল টাইম আমি খুব প্রোঅ্যাক্টিভলি আমাকে কাজ করতে হয়েছে। তো আল্লাহর খাস মেহেরবানি এই বিষয়গুলো হয়তো আমার খুব কাজে লেগেছে। আমি যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা আমার মহানগর এরিয়ার মাঝখানেই, তো যার কারণে আমার খুব বেশি দূর যাওয়া আসা করার প্রয়োজন হয় না, একই এরিয়ার মধ্যেই যেহেতু। তো সেই যার কারণে আমার জন্য খুব বেশি কঠিন হয়নি, আল্লাহর খাস মেহেরবানি। সব কিছু ব্যালেন্স করে আমি কাজগুলো করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমি চাচ্ছি আল্লাহর খাস মেহেরবানিতে আশা করছি যে সকল কাজ আমি ইনশাল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। ইসলামী ছাত্র শিবিরে কে বেশি গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাকি মহানগর সভাপতি? ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন যে সংগঠন একটা স্ট্রাকচারালি পরিচালনা হয়। আপনি অন্যান্য দল যদি বিচার করেন, ছাত্র দল বা ছাত্রলীগ, ছাত্রলীগ এদের ক্ষেত্রে হয় কি, সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি, এরপরে ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, টপ 4 বলে মূলত এনারা। আবার ছাত্র দলের ক্ষেত্রে আবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক, এইরকম আরও কিছু পদ আছে। তো ছাত্র শিবিরের ক্ষেত্রে ছাত্র শিবিরের ক্ষেত্রে যেটা হয়, আপনার ছাত্র শিবিরের সেন্ট্রাল যারা দায়িত্বশীল সম্পাদক, এনারা কিন্তু বিভিন্ন সদস্য শাখা থেকে উঠে আসা যারা সভাপতি, মূলত তারাই মানে সিস্টেমেটিক্যালি সেন্ট্রাল দায়িত্ব পালন করেন। অন্যান্য দলের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, আপনি জানেন। তো সেই জায়গা থেকে এখানে ছাত্র শিবির যেটা করে, তাদের সকল শাখা, সকল বিশ্ববিদ্যালয়, মহানগর, সব শাখাকে তারা সমানভাবে দেখার চেষ্টা করে আর কি। তো সেই জায়গা থেকে আপনি এখানে যেটা বলবেন যে আমাদের এখানে কোনো ক্যাম্পাস বা কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো মহানগর একে ছোট করেও দেখা হয় না, আবার কাউকে আবার বেশি বড় করেও দেখা হয় না আর কি। আপনি একদিকে মহানগরের সভাপতি, কিন্তু ডাকসুতে আপনি যখন যাচ্ছেন সেই জায়গায় কিন্তু একটি শাখার সভাপতি বা সেক্রেটারি, যদি আমি বলি, যারা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে জিএস হিসেবে দায়িত্ব পালন করছে, আপনাকে কিন্তু অনেকটা তাদের, আমি অধস্তন যদি শব্দটা নাও বলি, আমি বলবো যে তাদের পরেই কিন্তু আপনার পদ, যেহেতু আপনি পরিবহন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই জায়গায় কোনো কনফ্লিক্ট তৈরি হয় কিনা, যে একদিকে দায়িত্বের দিক থেকে আপনি হয়তো জিএসের চাইতেও বড় শিবিরের দিকে, আবার যদি আমরা ডাকসুতে যাই তখন হয়তো বা দেখা যাচ্ছে তিনিই আপনার চাইতে বড় দায়িত্ব পালন করছেন। এই জায়গাটা কিভাবে আসলে সমাধান করেন বা সমন্বয় করেন? না, আল্লাহ খাস মেহেরবানি, ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন, এই সংগঠনে এই ধরনের কোনো বড়ত্ব বা কাউকে ছোট করে দেখা, এই বিষয়গুলো নেই আলহামদুলিল্লাহ। যার কারণে আমাদের এই ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না। এখানে আপনি জানেন যে ডাকসুতে প্রত্যেকটা সেক্টরে, যারা সেক্টরের সাথে রিলেটেড, তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আমাদের যিনি ক্রীড়া সম্পাদক, উনি আপনার জানেন যে উনি হলো ব্ল্যাক বেল্টধারী, এবং আমাদের প্রত্যেকটা সেক্টরই এইভাবেই আমাদের লোক সেট করার চেষ্টা করা হয়েছে, ইনক্লুসিভ প্যানেল তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে আমি পরিবহন সম্পাদক হিসেবে আমাকে চুজ করার কারণ হতে পারে যে আমি বিশ্ববিদ্যালয় পরিবহন ব্যবস্থার সাথে সম্পৃক্ত ছিলাম। আমি যেহেতু পুরোটা সময় অনাবাসিক ছিলাম, একটা বাস কমিটির আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। তো যার কারণে বিশ্ববিদ্যালয় পরিবহন সেক্টরের ইনস অ্যান্ড আউট সব কিছু আমার খুব নলেজে, আমি সব কিছু মোটামুটি অন্যদের থেকে তুলনামূলক আরও যারা আছে তাদের তো হয়তো ভালো জানি বলেই তারা মনে করেছে। সেই জায়গা থেকে আমাকে এখানে তারা সেট করেছে। এবং একই সাথে যদি বলেন যে এখানে সিনিয়র জুনিয়র কোনো ইস্যু না আসলে ছাত্র শিবিরের ক্ষেত্রে। আমি যদি বলি যে আমার মহানগরে আমার যিনি এখন সেক্রেটারি, মহানগরের যিনি এখন সেক্রেটারি দায়িত্ব পালন করেছে, উনি কিন্তু আমার সিনিয়র। আচ্ছা, ঠিক আছে, আর আমি হলো জুনিয়র বয়সের দিক থেকে। কিন্তু এখানে কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কারণ এখানে আমরা যে দায়িত্বের যে
মানে দায়িত্বের যে অবস্থাটা, মানে যিনি যে দায়িত্ব পালন না করেন না কেন তার সেই দায়িত্বের অনুযায়ী আনুগত্যের বিষয়টা থাকে, সেই রুলস রেগুলেশন ফলো করার বিষয় থাকে। তো এটা কোনো সমস্যার সৃষ্টি করে না। আপনার নির্বাচনে যে ইশতেহারগুলো ছিল ডাকসু নির্বাচনে, সেই ইশতেহারগুলোর এখন পর্যন্ত এই 2 মাস সময়ে আপনি কত % বাস্তবায়ন করতে পেরেছেন? আমার নির্বাচনী ইশতেহার তো আমি চেষ্টা করেছি যে যেহেতু দীর্ঘকাল ধরে ডাকসু হয় না, দীর্ঘকাল ধরে শিক্ষার্থীদের অনেক দাবি আছে, সেই দাবিগুলোকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি। বিশেষ করে আমরা রুট ভিত্তিক কিছু প্রবলেম আছে। এছাড়া প্রত্যেকটা শিক্ষার্থীদের একটা বড় সমস্যা হলো আপনার বিকেল 5:30টার পরে কোনো রুটেই কোনো বাসের ট্রিপ নেই, ডাউন ট্রিপ। তো যার কারণে আপনি যখন দেখেন যে গ্রীষ্মকালে যখন দিন বড় হয় তখন কিন্তু 7টার পরে মাগরিবের আজান দেয়, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার অধিক সময় কোনো বাস থাকে না। তো আমরা এখন আমরা চেষ্টা করছি যে 5:30টার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে অন্তত 7টা 7:30টার দিকে বাসের ট্রিপ চালু করা। সেই লক্ষ্যে আমরা অনেক দিন ধরে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের যেহেতু আসলে সবকিছু লাল ফিতার দৌরত্ব, প্রশাসনের সবকিছু এত সিস্টেমেটিক হইতে আগাইতে অনেক সময় লাগে। তো যার কারণে আমরা যেভাবে কাজ করতে চেয়েছিলাম সেই গতিতে করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তো আমার সন্ধ্যার পরে ট্রিপটা মোটামুটি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো টেবিল ক্রস করে সেটা বিসি স্যারের কাছে গিয়ে সেটা আল্লাহর রহমতে ওকে হয়েছে। এখন এটা বাজেটের ইস্যুটা চলছে, এখন বাজেট নিয়ে এটা ইউজিসির দিকে ফরওয়ার্ড করা হয়েছে। এখন ইউজিসির দিক থেকে আমরা যদি ইনশাল্লাহ বাজেটটা বরাদ্দ পাই তাহলে আমরা সন্ধ্যার পরে ট্রিপটা চালু করতে পারবো ইনশাল্লাহ। একই সাথে আমরা চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয়ে যে বাসগুলো চলে এই বাসগুলো যেন ফিটনেসবিহীন যে বাসগুলো, এগুলোকে বাদ দিয়ে ভালো মানের বাস নিয়ে আসা। কারণ এগুলো যদি ম্যাক্সিমাম আপনার বিএটিসির মাধ্যমে চলে, এবং আমাদের নারী হলগুলোতে যে বাসগুলো চলে সেই বাসগুলোতে একটা বেটার বাস নিয়ে আসা, আরও নিয়মিতভাবে তাদেরকে সার্ভিস দেওয়া, এই লক্ষ্যে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায়। তারপরে আমরা এখানে আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরীণ শাটল ব্যবস্থা নিয়ে কাজ করেছি। আপনি জানেন যে এখন 18টি শাটল এখন ক্যাম্পাসের অভ্যন্তরে চলছে, এটা স্টুডেন্টদেরকে সার্ভিস দিচ্ছে, বিভিন্ন রুট অনুযায়ী তারা চলছে। এটা আপনি নির্বাচিত হওয়ার পর চালু করেছেন? শাটলটা একদম আমরা নির্বাচিত হওয়ার আগে 4টার মতো শাটল ক্যাম্পাসে চলতো। তো আমাদের ছিল যে আমরা শাটল ব্যবস্থাকে উন্নত করব এবং সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা, যতটুকু প্রয়োজন স্টুডেন্টরা। 2 মাসের মধ্যে আপনারা 4টা থেকে 18টা এখানে এখন 18টা শাটল চলছে, যদিও এটা আমাদের নিজস্ব অর্থায়ন না, আমরা এটাকে মেইনটেইন করছি আর কি। মানে আমরা এটা সরাসরি এটার কোনো তত্ত্বাবধান সরাসরি ম্যানেজমেন্টে যাইনি, কিন্তু আমরা ইনভেস্টর নিয়ে এসেছি, আমরা এখানে বিভিন্ন ইয়ার মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করছি শাটল ব্যবস্থাটা। এরপরে আমরা একটি বাস ট্র্যাকিং অ্যাপ তৈরি করেছি, যদিও বাস ট্র্যাকিং অ্যাপটা কাজ করছে কিছুটা, যেহেতু একটা জিনিস নতুন ইমপ্লিমেন্ট হলে কিছুটা সময় লাগে সকলে ইউজ টু হতে। এখানে যেহেতু আমরা একটু উবার স্টাইলে চালানোর চেষ্টা করছি, ড্রাইভারের একটি অ্যাপ আছে, তো সব মিলিয়ে কিছু প্রোস অ্যান্ড কনস তো আছেই। এটা রেগুলার হতে আরও হয়তো কিছুদিন সময় লাগতে পারে ভালোভাবে চলতে, তবে এটা সবার জন্য আমরা ছেড়ে দিয়েছি। আশা করতেছি কিছু আপডেট আসলে এটা সামনে ইনশাল্লাহ আরও ভালো চলবে। আচ্ছা, 19 সালের ডাকসুতে আমরা দেখেছিলাম যে জো বাইক নামে একটা সার্ভিস চালু করা হয়েছিল। এইটা কি তখনকার শিক্ষার্থীদের জন্য কোনো কার্যকরী সার্ভিস ছিল? তখন যদিও এটার প্রতি মানে শিক্ষার্থীদের আকর্ষণটা অনেক বেশি ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে জো বাইকের ম্যানেজমেন্ট মনিটরিং সিস্টেমটা খুব ভালো না থাকায় অনেকেই এই জো বাইক নিয়ে টিউশনে চলে যাচ্ছে, ক্যাম্পাসের বাইরে চলে যাচ্ছে, এবং জো বাইকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে না, কারণ এটার তো মনিটরিংয়ের ব্যবস্থাটা খুব ভালো না থাকায়। এটা পরবর্তীতে যখন আবার করোনা চলে আসলো, বন্ধ হয়ে গেল, অনেক স্টুডেন্টের টাকা এখানে ছিল তাদের অ্যাকাউন্টে, তারাও এগুলো কাজে লাগাতে পারেনি, অনেক টাকা নষ্ট হয়েছে। তো আলটিমেটলি এই জিনিসটা ফল করে। তো এই জন্য আমরা নতুন করে জো বাইক নিয়ে আসার ব্যাপারে শিক্ষার্থীদের মতামত নিয়ে দেখলাম যে খুব বেশি স্টুডেন্টরা এখানে আগ্রহী না। কিছু আছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটাতে আগ্রহী না, যেহেতু আমাদের ক্যাম্পাসটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে বা জাহাঙ্গীরনগর এটার মতো এত বিশাল না, এবং এখানে সবসময় যানজট লেগেই থাকে। তো সেই জায়গা থেকে আমরা এখানে এই জন্য শাটল ব্যবস্থাকে উন্নীত করার চেষ্টা করলাম, যে শাটল ব্যবস্থাটা চলবে সবখানে, প্রত্যেকটা রুট অনুযায়ী শাটল চলবে, তাহলে স্টুডেন্টরা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। আচ্ছা, আমরা দেখি বিশ্ববিদ্যালয়ে যে বাসগুলো রয়েছে, এই বাসগুলো যখন শিক্ষার্থীদেরকে বাড়িতে নামিয়ে দেয়, ফেরার পথে তারা অনেক সময় সাধারণ যাত্রীদেরকে গাড়িতে ওঠায় এবং তাদের কাছ থেকে ভাড়া নিয়ে, অর্থাৎ একটা পাবলিক ট্রান্সপোর্টের মতো এটা তখন ব্যবহার হয়।
এ ধরনের কোনো কেস কি কখনো আপনারা শনাক্ত করেছেন কিনা, এবং শনাক্ত করে থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আচ্ছা, এখানে বিষয় হলো আমরা যেহেতু ম্যাক্সিমাম রুটে আমাদের 17টা বাস রুটে ম্যাক্সিমাম রুটে আপনার বিআরটিসি দোতলা বাস চলে। তো এইটা সাধারণত আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে ভাড়া নিয়ে চালাই। সুতরাং এখানে যে ইস্যুটা হলো এখানের ইস্যুটা হলো বিশ্ববিদ্যালয় থেকে যে ট্রিপটা যাবে সেই ট্রিপটাই হলো তাদের থেকে ভাড়া নেওয়া। তো এই আমাদের আপ ট্রিপের ক্ষেত্রে যে গন্তব্য থেকে যে জায়গা থেকে ক্যাম্পাসে আসলো, এরপরে বাসটা কোথায় গেল এটার অন্যান্য কাজে লোকাল ট্রিপ দিচ্ছে বা অন্য কোথাও দিচ্ছে, এটা হতে পারে। আবার যেহেতু ডাউন ট্রিপের ক্ষেত্রেও ক্যাম্পাস থেকে যেগুলো যাচ্ছে পরে শেষ গন্তব্যে পৌঁছার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এটা যেহেতু বিআরটিসির বাস, সেটা আবার লোকাল ভাড়া দিতে হয় বা তার অন্য জায়গায় আরও কোনো জায়গায় ট্রিপ থাকতে পারে, কারণ এটা যেহেতু নিজস্ব ব্যবস্থা না। তো যার কারণে সেই সময়টাতেও বাসের গায়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, নেম ট্যাগ এগুলো সব লেখা থাকছে। জি, এবং এই লোগো এবং নেম ট্যাগ লেখা নিয়েই কিন্তু তারা অন্যান্য সাধারণ যাত্রীদের তাদেরকে ভাড়ার বিনিময়ে সেবা দিচ্ছে। এই জায়গাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো থাকাটা কি যৌক্তিক? এই জায়গাতে আসলেই আমরা খুব করে চাচ্ছি যে এই সিস্টেমটাকেই একটু মডারেশন করে একটু বেটার সার্ভিসে নিয়ে আসা। কারণ এক বছরেই চাইলেই তো আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা সম্ভব না, বা সব বাস কিনে ফেলাও তো পসিবল না। তো সেই জায়গা থেকে আমাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে বাস নিতে হচ্ছে, এটা নিতে হবে। তো সেই জায়গা থেকে এখন এই বাসগুলো যেহেতু আমরা ভাড়া নিচ্ছি, তো আমাদের যখন তারা ভাড়ায় যে ট্রিপটা দিচ্ছে এর পরের বা আগের যে তারা কি ট্রিপ দিচ্ছে, এটা আসলে আমাদের মেইনটেইন করা খুব কঠিন। কারণ এটা বিআরটিসির বাসেই চলছে, তাদেরকে আবার দিন শেষে একটা টাকা জমা দিতে হচ্ছে। তো এটা আমাদের কন্ট্রোলের মধ্যে না। আমাদের কন্ট্রোলের মধ্যে যখন যে ট্রিপটা যাচ্ছে সেই ট্রিপের টাইমটা এবং সেই সার্ভিসটা দিয়ে যাচ্ছে কিনা, এই বিষয়টা। তাকে দৈনিক কত টাকা ভাড়া দিচ্ছেন? আমাদের সাথে এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এটা হলো বিআরটিসির চুক্তি আছে। প্রত্যেকটা রুট অনুযায়ী ভাড়ার রেশিওটা কম বেশি আছে, এটা দূরত্বের সাথে রিলেটেড। এটা কি আপনার জানা আছে যে বাসটা আপনার ধরেন গাজীপুর বা টঙ্গীর দিকে যাচ্ছে, সেই বাসের ভাড়াটা কত মাসে? হ্যাঁ, ভাড়ার হিসাব এবং তালিকাটা আমার নলেজে আছে। কিন্তু এই যে বাসগুলো বিআরটিসির, এই প্রত্যেকটা বাসই ভাড়ায় চলছে আপনি যেমনটা বলছেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো বাস কি নাই শিক্ষার্থীদের? বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস খুবই অল্প কিছু বাস আছে, এবং কোনোটাই ডাবল ডেকার না। আপনি জানেন যে বিআরটিসি ছাড়া বাংলাদেশে কোনো ডাবল ডেকার বাস নেই। যেগুলো আছে কিছু ডাবল ডেকার, এগুলো হলো লং রুটে যেগুলো আছে এগুলো এসি বাস, কিন্তু বিআরটিসি ছাড়া আলটিমেটলি কিন্তু কোনো ডাবল ডেকার বাস নাই। তো আমাদের যে স্টুডেন্টের যে চাপ, সেখানে আপনার ডাবল ডেকার ছাড়া স্টুডেন্টের সার্ভিস দেওয়া প্রায় অসম্ভব। এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ব্যবস্থাপনায় 2021 সাল থেকে আপনার বাস কেনা বন্ধ আছে। এটা সরকারিভাবে একটা এম্বার্গো দেওয়া আছে, নিষেধাজ্ঞা দেওয়া আছে বাস ক্রয় করার ক্ষেত্রে। তো যার কারণে আমরা চাইলেই এটা এখনই বাস নতুন করে কিছু চাইলেও কিনতে পারছি না। আমরা চেষ্টা করছি যে এই এম্বার্গোটা তুলে দেওয়ার ব্যাপারে সরকারের সাথে কথা বলে তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা এই ব্যাপারে কাজ করছি। কি পরিমাণ বাস বিশ্ববিদ্যালয়ে রয়েছে এই মুহূর্তে নিজস্ব? বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত মাত্র 13-14টার মতো বাস আছে, এবং এটার ম্যাক্সিমামই অবস্থা খুব ভয়াবহ দিকে আর কি। আচ্ছা, এগুলো মানে স্টুডেন্টের জন্য যেগুলো মানে এগুলোর অবস্থাটাও বেশ করুণ, কারণ আপনার দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বাস কেনার উপর নিষেধাজ্ঞা আছে। তো আমরা এই নিষেধাজ্ঞাটা তুলে দেওয়ার জন্য আমরা কাজ করছি এখন পর্যন্ত। তাহলে আমি যদি পার্সেন্টেজ আকারে যেহেতু প্রশ্নটা করেছিলাম, আপনি কি একটু পার্সেন্ট করতে পারবেন যে আসলে কত পার্সেন্ট কাজ করেছেন ইশতেহারের? এই পার্সেন্ট আকারে করাটা একটু কঠিন। আমি বললাম যে আমরা শাটল ব্যবস্থা নিয়ে কাজ করছি। আমাদের সামনে হলো আমরা ক্যাম্পাসের ভিতরে যে রিক্সা ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের কিছু পরিকল্পনা, এটা প্রায় অনেকাংশে কাজ হয়ে গেছে, কিন্তু আমরা যা শুরু করতে পারছি না। কারণ যে এন্ট্রি গেটগুলো আছে, এই এন্ট্রি গেটগুলোতে লোক সেট করা, কারা থাকবে, কারা এটা মেইনটেইন করবে, এই লোকগুলো আমরা পাচ্ছি না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, প্রক্টোরিয়াল টিমের সাথে, স্টেট অফিসের সাথে আমরা সেভারাল টাইমস বসেছি, কিন্তু আমরা এখনও এখানে কাদেরকে নিয়োগ দেব সেই লোক পাচ্ছি না। তো যার কারণে এটা প্রশাসন থেকে আমাদেরকে যদি এই ব্যাপারে একটু সহযোগিতা করা হয়, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট সংখ্যক রিক্সা নির্দিষ্ট পোশাকের আওতায়
তাদের নিয়ে আসতেছি। নিয়ে আসলেই তাহলে আপনার ক্যাম্পাসের অভ্যন্তরীণ যে শৃঙ্খলাটা, এটা আশা করি যে আরও বেটার হবে। এবং একই সাথে আমাদের বিভিন্ন রুট কেন্দ্রিক আমাদের যে প্ল্যানগুলো রয়েছে, সেই প্ল্যানগুলো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা ইন্টারনালি 2-3টা রুটের প্রবলেম সলভ করেছি। বসন্ত বাস রুট, শ্রাবণ বাস রুটের কিছু প্রবলেম আছে। শ্রাবণ বাস রুটে আমরা 2টা ট্রিপ বৃদ্ধি করেছি। বসন্ত বাস রুটকে আপনার তারা হলো রামপুরা থেকে তারা এসে আবুল হোটেল দিয়ে তারা ফ্লাইওভার ইউজ করতে পারে না, তারা হলো খিলগা দিয়ে ঢুকে অনেক সময়টা নষ্ট হয়। তো সেই জায়গায় এখানে আমরা তাদের রুটটা করে দিয়েছি। তারা এখন আবুল হোটেল দিয়ে ফ্লাইওভার দিয়ে সরাসরি কাকরাইল শান্তিনগর দিয়ে চলে আসবে। তো তাদের দীর্ঘ সময় সেভ হয়েছে। অনেক সময় তাদের দেখা গেল ঘন্টাখানেকের উপর সময় অনেক ক্ষেত্রে তাদের সেভ হয়েছে। এক্ষেত্রে স্টুডেন্টরা খুব খুশি যে তাদের রুটটা খুব ভালোভাবে এখন চলছে। এরকম যেহেতু আমি পরিবহনের সাথে রিলেটেড অনেকগুলো বিষয় জানি, আমরা চেষ্টা করছি, কিন্তু প্রশাসনে যেভাবে সহযোগিতা করা উচিত সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। তাদের ধীর গতি থেকে শুরু করে তাদের যে বাজেট, সার্বিক দিক থেকে আমরা যে সহযোগিতা পাওয়ার কথা, এটা না পাওয়ার কারণে আমাদের সময়টা অনেক বেশি লাগছে। তারপর আমরা শিক্ষার্থীদেরকে সবসময় আপডেট দিচ্ছি, চেষ্টা করছি যে প্রবলেমগুলো যেন আমরা দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ সলিউশন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে ডাকসু পরিবহন সম্পাদক হিসেবে আপনি নিজেকে 10-এর মধ্যে 10ই দিতে চাচ্ছেন? না, অবশ্যই না, অবশ্যই না। আমি মনে করি যে অনেক ঘাটতি আছে। আমি যেভাবে কাজ করতে চেয়েছি সেই কাজ করার মতো সহযোগিতা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাচ্ছি না। এবং আমি মনে করি যে অনেক কিছু করার সুযোগ আছে, অনেক কিছু করতে হবে। এবং শিক্ষার্থীদের আমরা যে ইশতেহারগুলো দিয়েছি, আমি চাই যে এর চেয়ে বেশি যেন ইনশাল্লাহ আমি করতে পারি। ডাকসুর প্রত্যেকটা সম্পাদকই আই থিঙ্ক, আমি আসলে প্রতিটা এভাবে না বলি, আই থিঙ্ক যে অধিকাংশ সম্পাদকই হয়তোবা তাদের কাজের মূল্যায়ন করতে গিয়ে প্রশাসনকে ব্যর্থতার দায়ভার চাপানোর একটা প্রচেষ্টা আমি দেখছি। যে যেমন আপনিও বারবার প্রশাসনের কথা বলছেন যে প্রশাসনের অসহযোগিতা তাদের কারণে হচ্ছে না, মানে নির্বাচনের মাত্র 2 মাস পরেই আপনারা প্রশাসনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার একটা চেষ্টা কেন করছেন? না, আমি যেটা কথা বললাম, আমি তো মোটামুটি ক্লিয়ার করেছি অনেক কথা। যে আমরা যে সন্ধ্যার পরে যে বাসের কথা বললাম, এই বাসটা তো আপনার অফিসিয়াল প্রসিডিওর। এখানে যদি বাজেট না আসে, টাকাটা যদি এখানে না আসে, তাহলে এটা তো শুরু করা সম্ভব না। এখানে আপনার সন্ধ্যার পরে যে ট্রিপের কথা আমি বললাম, প্রত্যেকটা রুটে যদি একটা করে ট্রিপ দেওয়া হয়, সেক্ষেত্রে বাৎসরিক বাজেট আসে 2 কোটি টাকার উপরে। আচ্ছা, বাৎসরিক বাজেট। তাহলে এই টাকাটা কোথা থেকে পাবো? এই টাকা তো আপনার প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি বলেন বা সরকার বলেন, কোনো যে খাত থেকে আসতে হবে, না হলে এটা সলিউশন হবে কিভাবে, তাই না? তারপরে আমি যে কথাগুলো বলেছি যে বিশ্ববিদ্যালয়, আমরা মাঝখানে সড়ক যোগাযোগ উপদেষ্টার সাথেও দেখা করেছি কিছু ইস্যু নিয়ে, তার সাথে দেখা করেছি। এবং আমরা আরও কিছু যে প্রবলেমের কথা বললাম, যে আমাদের বিশ্ববিদ্যালয় যে বাসগুলো ফিটনেসবিহীন যে বাস, এটা পরিবর্তন করার জন্য কে করবে? একটা ব্যক্তি তো এটা পারবে না, এটা তো প্রশাসনিক সহযোগিতা লাগবে, তাই কিনা? তো এইভাবে প্রত্যেকটা রুটে আরও কিছু সমস্যা আছে। নতুন কিছু রুট চাচ্ছে স্টুডেন্টরা, সেই রুটগুলোতে বাস দেওয়ার ক্ষেত্রে এটা তো সব কিছু আমাদের পরিবহন এমন একটি সেক্টর, এটা আপনার সকল স্টুডেন্টের সাথে রিলেটেড। এবং অনেক ম্যাক্সিমাম জায়গাগুলো আপনার পলিসিগত সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্তগুলো যদি একটা সিদ্ধান্ত হয়, একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সুফল ভোগ করবে। কারণ আমার ক্যাম্পাসের অভ্যন্তরীণ শাটল ব্যবস্থার কারণে কিন্তু এখানে হলের বলেন বা অনাবাসিক সবাই কিন্তু এটার সুফল ভোগ করছে। ওটা কি মানে ফ্রি? না, ফ্রি না। শাটল ব্যবস্থাটার ক্ষেত্রে আমাদের যে চার্জটা আছে, এটা খুবই ন্যূনতম। আমাদের হলো 10 টাকা এবং হাইয়েস্ট দূরত্বে গেলে 20 টাকা পর্যন্ত আছে। হাইয়েস্ট দূরত্ব বলতে কেউ যদি জসীমউদ্দিন হল থেকে, আমি সাপোজ উদাহরণ দেই, ধরেন কেউ যদি কার্জন হল থেকে আপনার শহীদ মিনার টিএসসি পর্যন্ত আসে, তার 10 টাকা ভাড়া। সে যদি বিসি চত্বর যায়, সেখানেও 10 টাকা ভাড়া। বিসি চত্বর ক্রস করে সে যদি নীলক্ষেতের কাছাকাছি যায়, তরুণের কাছাকাছি যায়, সেক্ষেত্রে হলো 20 টাকা। সেক্ষেত্রে 20 টাকা। বিসি চত্বর পর্যন্ত 10 টাকা। তাহলে কার্জন থেকে একটা স্টুডেন্ট বিসি চত্বর পর্যন্ত যাচ্ছে 10 টাকায়। তাহলে শিক্ষার্থী যিনি এফ হলে থাকেন, উনি 10 টাকা সেভ করার জন্য এফ রহমান না গিয়ে বিসি চত্বরে নামতে পারেন। জি, স্বাভাবিকভাবে এটাই হবে। কিন্তু এটা নীলক্ষেত পর্যন্ত করা যেত না? আপনি যেহেতু আমাদের শাটল ব্যবস্থায় সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখানে ন্যূনতম কোনো সহযোগিতা করা হয়নি।
মানে ন্যূনতম কোনো বাজেট এখানে দেওয়া হয়নি। তো এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সহযোগিতা না থাকায়, যেহেতু একটা বাইরের ফান্ড বা বাইরের ইনভেস্টরের মাধ্যমে এগুলো আনা হয়েছে, এগুলো পরিচালনা হচ্ছে, ড্রাইভারদের বেতন দেওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে তো এটা আপনি জানেন ঢাকার পার্সপেক্টিভ, তো সব কিছু মিলিয়ে তো আসলে এটা ফ্রি করে দেওয়া তো পসিবল না। কারণ এই ব্যবস্থা, তারপরেও আমরা কিন্তু সর্বোচ্চ কম মূল্যে দেওয়ার চেষ্টা করছি। যে কার্জন থেকে ভিসি চত্বর পর্যন্ত রিক্সা ভাড়া কত আপনি একবার চিন্তা করেন, সেই জায়গা থেকে আপনার এই সার্ভিসটা দেওয়ার পরে একজন 10 টাকায় যেতে পারছে। তাহলে এই যে পুরো ব্যবস্থাপনা করেছেন, এটা কি আপনাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স, সেই ওয়েলফেয়ার পলিটিক্সের অংশ হিসেবে মানে বিভিন্ন জায়গায় আপনি ওয়েলফেয়ার পলিটিক্স বলেন না যাই বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। শিক্ষার্থীদের যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা কাজ করব। তো এটাকে আপনি যেভাবে ফ্রেমিং করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আপনি দেখছেন যে আসলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির যেভাবে কাজ করছে, এটা কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনের জন্য অনেক বেশি কঠিন হয়ে গেছে। তাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করা এটা সত্য, অনেক বেশি কঠিন হয়ে গেছে। এখন ছাত্র শিবিরের সাথে টেক্কা দিতে হলে আপনাকে এই ওয়েলফেয়ার পলিটিক্সের মাঠে এসেই আপনাকে টেক্কা দিতে হবে। আপনি দেখেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যেহেতু সামনে, এখানে কিন্তু ছাত্রদলও অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে। এটা খুবই পজিটিভ। তারা অনেকগুলো শিক্ষার্থী বান্ধব কাজ করার পরিকল্পনা আমি মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য একটা গুণগত পরিবর্তন আপনারা ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অবশ্যই একটা গুণগত পরিবর্তন নিয়ে এসেছে এবং শিক্ষার্থীরা এই পরিবর্তনকে সাড়া দিচ্ছে। তারা এটা খুব সুন্দরভাবে গ্রহণ করছে এবং একই সাথে তারা অন্যান্য ছাত্র সংগঠনকেও রিকোয়েস্ট করতেছে তাদের ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার জন্য। কিন্তু এই ওয়েলফেয়ার পলিটিক্স করতে গিয়ে আপনারা মাঠে ময়দানের যে সংগ্রামী ভূমিকায় আপনাদেরকে দেখা যেত, সেই জায়গা থেকে কিছুটা কি সরে এসেছেন? অবশ্যই না। আমরা যখন যে কর্মসূচি নেওয়া দরকার, যে পরিবেশ, যে বাস্তবতা, সেই আলোকে আমরা কাজ করছি। আপনি দেখছেন যে কয়েকদিন আগেই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার এবং তার দোসররা আওয়ামী লীগ, তারা কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা চক্রান্ত করেছিল। সেই সময়ে কিন্তু আপনি দেখেছেন যে মাঠে কিন্তু ইসলামী ছাত্র শিবির ছাড়া আর কোনো ছাত্র সংগঠনকে দেখা যায়নি। আমরা ডাকসুর উদ্যোগে আগের রাতে মিছিল করেছি এবং সারা রাত এখানে ক্যাম্পাসে এখানে একটা অবস্থান ছিল। এমনকি এর পরের দিন ভোরবেলা সকাল 7টায় ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মিছিল ছিল এবং ঢাকার বিভিন্ন আপনার পয়েন্টে কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিল। এখানে আর কোনো ছাত্র সংগঠনকে কিন্তু আমরা দেখিনি। তো সেই জায়গা থেকে যখন যে অবস্থান প্রয়োজন সেই অবস্থান আমরা গ্রহণ করছি। কিন্তু তার বলে এই না যে আমরা যেহেতু ছাত্ররা তো অবশ্যই সবসময় মাঠে পড়ে থাকবে না, তারা তাদের পড়াশোনার টেবিলে থাকবে, তারা তাদের একাডেমি এক্সিলেন্সি বাড়ানোর জন্য কাজ করবে। তবে জাতীয় এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে ইসলামী ছাত্র শিবির অবশ্যই তো সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আপনি যে দিনের কথা বললেন সেদিন ছাত্রদলকে ক্যাম্পাসে দেখা যায় নাই? ছাত্রদলকে সেভাবে দেখা যায়নি। বাংলাদেশের কোনো জায়গায় বিএনপি অথবা ছাত্রদলকে কোনো ভূমিকায় দেখা যায়নি। মানে ওনারা কি ফ্যাসিবাদ মোকাবেলার জন্য তাদের কোনো ভূমিকা তারা পালন করবে না? আমরা বিশ্বাস করতে চাই তারা পালন করবে। আমরা বিশ্বাস করতে চাই দীর্ঘকাল ধরে তারা, যেহেতু আমরা একই সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, একই সাথে কাজ করেছি এবং বিগত কিছুদিন আগেও কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে ছাত্রদলের পক্ষ থেকে ফ্যাসিস্টদেরকে বিভিন্ন জায়গায় ধরা হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে পুলিশে দিচ্ছে তারা। এই বিষয়গুলো আমরা দেখেছি। আমরা বিশ্বাস করতে চাই যে ছাত্রদলও একইভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াই থাকবে। এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের সকল ধরনের মামলা নাকি তারা তুলে দিবেন। আমরা এটা তীব্র বিরোধিতা করেছি এবং পরবর্তীতে কিন্তু উনি পরবর্তীতে একটা কি বলে ওটা ব্যাখ্যা দিয়েছেন। এটার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম কোনো না কোনোভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে তারাও ফ্যাসিবাদ বিরোধী লড়াই থাকবেন। কোনোভাবে যদি তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আওয়ামী লীগের ভোট বাগিয়ে নেওয়ার জন্য যদি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো ইন্টেনশন নেয়, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ তাদেরকেও মেনে নেবে না। আপনি তো জুলাই আন্দোলনে খুব সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা একটু জুলাইয়ের গল্প শুনতে চাই। আপনি জুলাইতে কোন স্পটে দায়িত্ব পালন করেছিলেন? জুলাই আগস্ট এই সিরিজটা আসলে আমাদের জন্য খুবই স্পেশাল।
আমরা একদম শুরু থেকেই মাঠে থাকার চেষ্টা করেছি, এবং আপনি জানেন যে আমি যেহেতু ঢাকা মহানগর পূর্বে দায়িত্ব পালন করতাম, এটা ঢাকা ইউনিভার্সিটির এরিয়া সহ আশেপাশে ইনক্লুডেড। তো যার কারণে আমরা ঢাকা ইউনিভার্সিটিতেই আমাদের সকল যে কোনো সহযোগিতা, যে কোনো কাজগুলো আমরা পরিচালনা করে থাকি। বিশেষ করে আপনার আন্দোলন শুরুর দিকে আমরা যখন আপনার বাংলা ব্লকেট থেকে শুরু করে এই সময়গুলো আমরা ছিলাম। এরপরে আপনি জানেন যে 14ই জুলাই কিন্তু মূল আন্দোলনটা ফুয়েল পায়, কারণ ওই সময় খনি ফ্যাসিস্ট হাসিনা যখন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি আখ্যা দিচ্ছিলেন, এরপরে কিন্তু মানুষ ফুঁসে ওঠে। এবং ওই সময়টা, ওই রাতেও আমরা ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করি, সেখানে অবস্থান নেই রাত পর্যন্ত, সেখানে দীর্ঘ রাত পর্যন্ত সেখানে থাকি। এরপরে আপনি জানেন যে 15ই জুলাই যখন আমরা টিএসসিতে অবস্থান করছিলাম, এই একটা পর্যায়ে আমাদের কাছে খবর আসে যে হলপাড়ার দিকে স্টুডেন্টদের উপর আক্রমণ করার একটা সম্ভাবনা আছে, বা ওই দিকে আমরা তখন চলে যাই বিসি চত্বর দিকে, হলপাড়ার দিকে। সেখানে যাওয়ার পরই আপনার কিন্তু এখানে ছাত্রলীগের গুন্ডা বাহিনী তারা লাঠি সোটা নিয়ে এখানে আক্রমণ করে। এবং ওই সময় এখানের পরিস্থিতিটা এমন ছিল যে আসলে সবাই যেহেতু সিভিল ড্রেস, কাউকে তো বোঝার উপায় নাই যে কে আন্দোলন করি আর কে ছাত্রলীগ, বোঝা যাচ্ছিল না। কিন্তু এখানে আপনি দেখেন যে এখানে আক্রমণ করার পর যখন আমাদের নারী শিক্ষার্থীরা অনেকে আহত হলেন, এরপরে কিন্তু বাংলাদেশের সেন্টিমেন্টের নাড়া দিল। এবং ওই দিন শহীদুল্লাহ হলেও, আমার হল শহীদুল্লাহ হলেও অ্যাটাক হয়, টোকাই বাহিনী শহীদুল্লাহ হলেও অ্যাটাক করে। এবং সেই সময় ইসলামী ছাত্র শিবিরের বর্তমান দপ্তর সম্পাদক সিবরাতুল্লাহ ভাই আমাকে ফোন করেন যে এখানে খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের জনশক্তিদেরকে নিয়ে আসো, শহীদুল্লাহ হলকে বাঁচাতে হবে। একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে যদি ছাত্রলীগ শিক্ষার্থী মাঠ দিয়ে যায়, তাহলে তো সারা বাংলাদেশের সকল মানুষ এখানে হতাশাগ্রস্ত হতে পারে। সেই জায়গা থেকে আমরা সকল আমাদের জনশক্তি থেকে সব মোবিলাইজ করে চাঙ্কারপোল দিয়ে দেখে নিয়ে আসি, এবং একই সাথে এখানে স্টুডেন্টদেরকে লাঠি সোটা সাপ্লাই দেই, স্ট্যাম্প, পাইপ থেকে শুরু করে এটা আমরা শিক্ষার্থীদের বিতরণ করি, যেন স্টুডেন্টরা খালি হাতের বদলে তাদের হাতে যদি একটা লাঠি থাকে তারা যেন প্রতিরোধ গড়ে তুলতে পারে। সেই জায়গা থেকে আমরা এখানে অবস্থান নেই। সেখানে আমার বন্ধু বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ, আমরা একসাথেই এখানে ছিলাম। আমরা এখানে চেষ্টা করি মিছিল করে আবার এখানে একটা শোডাউন দিতে, যেন ছাত্রলীগ নতুন করে এখানে আসতে না পারে। এবং একই সাথে 16ই জুলাই আপনার শহীদ মিনারে আপনার আমরা বিশাল সমাবেশ করি, সেখানেও স্টুডেন্টদের কাছে আমরা সিএনজিতে করে লাঠি স্ট্যাম্প সাপ্লাই নিয়ে আসাই। তো এখানে একটা পর্যায়ে হয় যে একটা সিএনজিতে আপনার সিএনজি ড্রাইভারকে ঢুকতে দিবে না, তো সেইখানে ছাত্রলীগের ইয়ারা আটকাইছে। তো সিএনজি ড্রাইভারকে আমরা বলে রাখছি যে এখানে যে কোনো মূল্যে ঢুকাইতে হবে। তো উনিও এমন ডেডিকেশন দেখিয়েছে যে তাকে বাধা দেওয়ার পরেও উনি খুব দ্রুততার সাথে এটা গাড়িটা নিয়ে আসার চেষ্টা করেন। তো তার সিএনজির গ্লাস ভেঙে দেওয়া হয়, সিএনজির গ্লাস ভেঙে দিলে দেখি তারপরও সে নিয়ে আসে। তো শহীদ মিনার আশেপাশে যখন সে নিয়ে আসলো, এরপরে আমরা দেখলাম যে তার শরীরে রক্ত ঝরতেছে, বিভিন্ন জায়গায় কাচের টুকরো টুকরো লেগে গেছে। কিন্তু আপনি চিন্তা করেন যে একটা সিএনজি ড্রাইভার, তার এই আন্দোলনের সাথে কি, আন্দোলন থেকে তার পাওয়ার কি আছে? কিন্তু সে যে ডেডিকেশনটা দেখিয়েছে, যে আন্তরিকতাটা দেখেছে, এটা আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করে। এবং আমরা লাঠি সোটা সবাইকে দিয়ে দেয়। এবং ওই সময় আপনার খবর আসে যে রংপুরে আবু সাইদ সহ আমাদের আরও কয়েকজন ভাই চট্টগ্রামে শহীদ হন। তো এরপর থেকে আসলে আন্দোলনটা তো সামনের দিকে এগিয়ে যায়, এবং প্রত্যেকটা জায়গায় আমরা খুব ক্লোজলি ছিলাম। বিভিন্ন জায়গায় এমনও হয়েছে আপনার পল্টনের দিকে আমার পাশে দাঁড়ানো এক ভাই গুলিবিদ্ধ হয়েছে, তখন আমার মনে হচ্ছিল যে গুলিটা আমার গায়ে লাগলো কিনা। তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। তো খুব কাছ থেকে সব কিছু পর্যবেক্ষণ করেছি। এবং যেহেতু আমরা আমাদের বড় হওয়াটা হাসিনা ফ্যাসিবাদী আমলে, আমাদের একটা স্বপ্নই ছিল যে আমরা হাসিনা মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ দেখব। এই স্বপ্নটা আমরা লালন করতাম। কিন্তু আমাদের ক্ষেত্রে একটা হতাশ হয়ে যাচ্ছিলাম যখন দেখলাম যে 2024-এ নির্বাচনের পর আবার নতুন করে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় আসলো। তো এই সময় আমরা একটা হতাশ হয়ে গেছিলাম। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, মাত্র 6 মাসের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা পরিবেশ দেখালেন, এমন একটা পরিবর্তন নিয়ে আসলেন যে একদম সুপ্রিম লিডার থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার মানে তারা বাংলাদেশকে আষ্টে পিষ্টে ফ্যাসিবাদটাকে কত গভীরে নিয়ে গেছিল। সঠিক। আপনারা যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা করেছিলেন, পরবর্তী সময়ে আমরা দেখলাম যে
বিজয়ের বা বিপ্লবের অথবা এই অভ্যুত্থানের ১ বছরের পরেই আবার কিন্তু আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করছে। আমরা লকডাউন কর্মসূচি দেখলাম। এছাড়াও তারা বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছে। তারা কি আবার নতুন করে বাংলাদেশকে কোনোভাবে আ আক্রমণ করতে পারে? এ ধরনের কোনো প্রস্তুতি তাদের আক্রমণ প্রতিহত করবার, অথবা তারা যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, তারা যাতে এই ধরনের জুলুমতন্ত্র কায়েম করতে না পারে, সেই জায়গায় কি আপনাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে কিনা? আমরা সবসময় প্রস্তুত, আল্লাহর খাস মেহেরবানিতে আমরা সবসময় প্রস্তুত। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে পুলিশ প্রোটেকশনে তারা রাস্তায় ছিল। তাদেরকে কোনো ধরনের কোনো বিপদের মুখোমুখি হইতে হয় নাই। পুলিশ প্রোটেকশনে যখন তারা রাস্তায় ছিল, হাতে পিস্তল ছিল, তো তারা খুব আরামে দিনাতিপাত করছে। এবং আমরা যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বলেন, এর আগে ১৭ বছর ধরে আমরা তো মাঠে ছিলাম, আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, হরতাল অবরোধ থেকে শুরু করে ২০১৫, ১৩, ১৪ সাল, সেই পুরোটা সময় জুড়েই কিন্তু আমরা মাঠে ছিলাম, কাজ করেছি। তো আমরা যেভাবে বেড়ে উঠেছি আর আমরা যেভাবে ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছি, তারা তো আসলে সেই পরিবেশে তারা এত মানে ডিফিকাল্টিস তো তারা ফেস করে নাই। তো আমি বিশ্বাস করি যে তাদের এই সৎ সাহস নাই যে তারা নতুন করে এই বাংলাদেশে আবার এত কম সময়ের মধ্যে ফিরে আসবে। কারণ আপনি জানেন যে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, এরপরে আমাদের শাপলা চত্বর হত্যাকাণ্ড, জামাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দ যাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ করা হয়েছে, এরপরে আপনি দেখবেন যে আমাদের মোদি বিরোধী আন্দোলনে অনেককে শহীদ করা হয়েছে। পরবর্তীতে এই আমাদের আলেম সমাজের সকল নেতৃস্থানীয় সবাইকে জেলে নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ বছর ধরে তাদেরকে কারাগারবন্দি করা হয়েছে। তারেক জিয়াকে বাংলাদেশে থাকতে দেওয়া হয় নাই, তাকে দেশ ছাড়া করা হয়েছে। যেভাবে তারা এই দেশটাকে অকার্যকর করার চেষ্টা করেছিল, যেভাবে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল সবাইকে নিষ্পেষণ করেছিল, প্রত্যেকের ক্ষত কিন্তু এখনো জাগ্রত। এবং একই সাথে আপনি জানেন যে আমাদের এই সিভিল বলেন, প্রত্যেকটা জায়গায় যেভাবে তারা আক্রমণ চালিয়েছিল, এবং একই সাথে সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ২,০০০-এর অধিক শহীদ, ৪০,০০০-এর অধিক গাজী, যারা ৪০,০০০ অধিক যারা আহত ছিলেন, তাদের অনেকেই কিন্তু এখন হাসপাতালে কাতরাচ্ছেন। এখনও বিভিন্নভাবে তিনি অঙ্গ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। এই সকল ভাইদের রক্তের সাথে বেইমানি কখনোই বরদাস্ত করা হবে না। যারাই তাদেরকে পুনর্বাসন করতে চাবে, বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে নিবে, তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এবং একই সাথে আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট তারা যখনই আসার চিন্তা করবে, এই জুলাইয়ের প্রজন্ম ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, এই লড়াইয়ে আমরা যারা দীর্ঘ ১৬-১৭ বছর ধরে মাঠে ছিলাম, আমরা কখনো তাদেরকে আসতে দেব না, আমরা কখনো তাদেরকে এক হতে দেব না। তারা যতবার ফিরতে চাবে, আমরা জুলাইয়ের শক্তি ততবার এক হব, ততবার আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। এবং বাংলাদেশকে আগামী দিনগুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য এই যে তরুণ প্রজন্ম জেগে উঠেছে, আগে আপনি বলতে পারেন যে এই প্রজন্ম কিন্তু আগে একটা সময় আই হেড পলিটিক্স জেনারেশন ছিল, সেই প্রজন্মটাই কিন্তু জুলাই নামিয়েছে, সেই প্রজন্মটাই কিন্তু বাংলাদেশ থেকে হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং এই ছাত্র সমাজকে যে কোনো কিছু দিয়ে তাদেরকে মনস্তত্ত্ব পরিবর্তন করা এতটা সহজ হবে না। সো আমি বিশ্বাস করি ১৭ তারিখে হাসিনার যে রায়, এই রায়টার মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ, সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। এবং খুনি ফ্যাসিস্ট হাসিনা, তাকে সহ তার যে দোসর সকলকে দেশে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা ওইটাই চাই, ফ্যাসিবাদ বাংলাদেশ আর কখনো ফিরে না আসুক। যে জগদ্দল পাথর তারা আমাদের মাথার উপর দীর্ঘ প্রায় ১৭ বছর যাবৎ চাপিয়ে রেখেছিল, সেই পাথর যাতে আর কখনো বাংলাদেশ নামক এই ৫৬,০০০ বর্গমাইলে কখনোই যাতে সেই পাথর চাপা দিতে না পারে। শুধু আওয়ামী লীগ নয়, বরং নতুন কোনো ফ্যাসিস্টও যাতে বাংলাদেশে জন্ম নিতে না পারে, আমরা সেই প্রত্যাশাই করি। এবং আমরা আমাদের দেশের সকল নাগরিক মিলে আমরা সেই প্রচেষ্টাই চালাবো। নিশ্চয়ই সেখানে যখন ছাত্র শিবির নেতৃত্ব দেবে, যখন জামায়াত নেতৃত্ব দেবে, কিংবা বিএনপি সহ যে কোনো বাংলাদেশপন্থী দল নেতৃত্ব দেবে, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করব। জনাব আসিফ আবদুল্লাহ, আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনি ডাকসুর এবং শিবিরের গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আমরা পরবর্তী অন্য কোনো এপিসোডে আপনার জীবনের
আনুষঙ্গিক এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আরও গল্প শুনবো। আজকের মতো আমরা এখানেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা রাখবো ইনোভাটক্স আগামী দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মিডিয়ার জায়গা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আমরা একতাবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করতে চাই ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক জনাব আসিফ আবদুল্লাহ, যিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি কুড়িগ্রাম থেকে কিভাবে বড় হয়েছেন এবং একই সাথে নটরডেম কলেজ থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আজকের এই নেতৃস্থানীয় পর্যায়ে চলে এসেছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 24-এ তিনি যেভাবে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, পুরো গল্পগুলোই কিন্তু আমাদের আজকের এই এপিসোডে তিনি বলেছেন। নিশ্চয়ই তার বক্তব্যগুলো, আমাদের এই গল্পগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার আহ্বান জানিয়ে এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।